আচ্ছা, তো আমরা হচ্ছে যে ফ্লুইডের বেসিক প্রপার্টিজ রিওলজিক্যাল ক্লাসিফিকেশন গুলো দেখছি। দেন হচ্ছে নন নিউটনিয়ান ফ্লুইড, এই ফ্লুইড গুলো নন নিউটনিয়ান ফ্লুইড, নিউটনিয়ান ফ্লুইড কি দেখছি, ভিসকোসিটি দেখছি। তো এখন আমরা আরেকটা প্রপার্টি দেখবো, সেটা হচ্ছে যে সারফেস টেনশন। তো সারফেস টেনশন জিনিসটা কেন ইম্পর্টেন্ট বলি, আমাদের ফ্লুইডের মধ্যে কি কি ফোর্স থাকে। ফোর্স অন ফ্লুইড, দুই ধরনের ফোর্স কাজ করে। এক, সারফেস, দুই সরি এক সারফেস, দুই হচ্ছে যে আমার গ্রেভিটেশনাল ফোর্স, গ্রেভিটি ফোর্স। ওকে, সো সারফেস টেনশন নিয়ে যদি বলি, সারফেস টেনশন কি? সারফেস টেনশন হচ্ছে যে একটা প্রপার্টি লিকুইডের, যেটা হচ্ছে যে ইটস কল্ড লাইক এ ইলাস্টিক মেমব্রেনের মতো একটা স্ট্রেচ মেমব্রেন, একটা কোহেসিভ ফোর্স, লিকুইড মলিকুলের মধ্যে যে কোহেসিভ ফোর্সটা থাকে সেটার জন্য যে বিহেভিয়ারটা দেখা যায় সেটা হচ্ছে আমার সারফেস টেনশন। যদি আমি সংজ্ঞাটা দেখি সারফেস টেনশন, তো দেখি আমাদের সারফেস টেনশন হচ্ছে যে এমন একটা প্রপার্টি যেটা হচ্ছে লিকুইডের মধ্যে একটা স্ট্রেচ মেমব্রেনের মতো কাজ করে, যেটা হচ্ছে যে কোহেসিভ ফোর্সের মাধ্যমে, মানে কোহেসিভ ফোর্স, জানি যে লিকুইডের দুইটা সেম মলিকুলের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটাকে আমরা কোহেসিভ ফোর্স বলি। তো এই ফোর্সের মাধ্যমে যে জিনিসটা হয় সেই জিনিসটার হচ্ছে যে আমার সারফেস টেনশন। এখন আমি বলি, তো কেন এই জিনিসটা হয় আসলে, সারফেস টেনশন জিনিসটা কেন অকার হয়? অকার হওয়ার কারণ হচ্ছে যে আমার মলিকুল একটা ইনসাইডে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। আচ্ছা, আমি যদি একটু লিখে রাখি। ওকে, তো এখন দেখি সারফেস টেনশনটা হচ্ছে যে কি কারণে হচ্ছে যে আমার অকার করে। তো যখনই মলিকুলগুলা ইনসাইডে থাকে তখন ইনসাইডের মলিকুলগুলা আমার হচ্ছে যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করে আর কি। আর দেন আমার মলিকুলস অ্যাট দ্য সারফেস এক্সপিরিয়েন্সেস অ্যান ইনওয়ার্ড ফোর্স। একটু পর আমি একটা চিত্র দিয়ে বুঝাবো। মানে তারা হচ্ছে যে একটা ইনওয়ার্ড ফোর্স ফিল করে ডিউ টু দ্য ফ্রি সারফেস। ওকে, দ্যাট ফ্রি সারফেস ক্রিয়েটস এ স্কিন লাইক ইফেক্ট, যেটা হচ্ছে যে আমার সারফেস এরিয়াটাকে কমাই দেয়। আমি একটা ফিগার আঁকি, আরো ক্লিয়ারলি বোঝা যাবে। ধরো, ওকে, তো এখানে পানি আছে। ওয়েল, এটা হচ্ছে আমার ফ্রি সারফেস, এটার উপরে কিছু নাই। এটা তো আমার ফ্রি সারফেস, এদিকে ইয়ে আছে, পানি আছে। ওকে, সমস্যা নেই। আমি ধরো একটু কালারটা চেঞ্জ করে নিলাম, এখানে আমি মলিকুল দিলাম একটা। ওকে, মলিকুলের এইখানে আমার একটা ফোর্স কাজ করতেছে, এখানে ফোর্স কাজ করতেছে, এখানে ফোর্স কাজ করতেছে, এখানে ফোর্স কাজ করতেছে, এখানে মানে ডিউ টু দ্য মলিকুলার। আর এখানে সে হচ্ছে যে ফোর্স কাজ করতেছে। ওকে, এবার আসি, এই মলিকুলের নাম দিলাম এ আর এটার নাম দিলাম বি। এখন এ আর বি এর মধ্যে তফাৎটা কি? এ আর বি এর মধ্যে তফাৎটা হচ্ছে যে ভাইয়া, এ একটা রেজাল্টেন্ট ইনওয়ার্ড ফোর্স পাবে, রেজাল্টেন্ট ফোর্স, দ্যাট ইজ আওয়ার রেজাল্টেন্ট ফোর্স। কেন আসতেছে? আসতেছি, এখানে বি যে মলিকুলটা আছে সে কিন্তু কোনো রেজাল্টেন্ট ফোর্স পাচ্ছে না, অর্থাৎ তার এখানে এফ ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ সে ইকুইলিব্রিয়ামে আছে। কেন ইকুইলিব্রিয়ামে আছে? তার এক্স এক্সিসে যে ফোর্সটা আছে সেটা অপোজ করার জন্য এই জায়গায় আরেকটা ফোর্স আছে। সিমিলারলি তার ওয়াই এক্সিসে যে ফোর্সটা আছে, সিমিলারলি এখানে তার একটা ফোর্স আছে অপোজ করার জন্য, এখানে একটা ফোর্স আছে এবং এখানে বাড়ছে। মানে একটা মলিকুল যদি ওয়াটারের ভিতরে থাকে, তার মানে কি তার ভিতরের সব জায়গায় হচ্ছে যে ফোর্সগুলো সমান আছে। তার মানে কি সে ইকুইলিব্রিয়ামে আছে। অপোজ করার জন্য আমি বলতেই পারি যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু জিরো। এখন এই ফোর্সটার নাম হচ্ছে সিমেট্রিক্যাল পুল ফোর্স, ঠিক আছে? বাট এখানে দেখো,
সে এক্স এক্সিসে ফোর্স পাইলো, ওয়াই এক্সিস ধরলাম এটা, ওয়াই এক্সিসের উপরে কিন্তু ফ্রি সারফেস, উপর থেকে সে কোনো ফোর্স পাচ্ছে না, তার মানে তার রেজাল্টেন্ট একটা ফোর্স হচ্ছে ইনওয়ার্ড একটা কাজ করে ইনওয়ার্ড ডিরেকশনে। আমি বলতেই পারি এই যে ইনওয়ার্ড ডিরেকশনে ফোর্সটা কাজ করছে ডিউ টু দ্য ফ্রি সারফেস, এই জিনিসটাকে বলা হচ্ছে যে আমার সারফেস টেনশন। আমি কি বুঝতে পারছি সারফেস টেনশন জিনিসটা কি? সারফেস টেনশন জিনিসটা হচ্ছে যে একটা টেনজেন্স মানে, ঠিক আছে। আর ফ্রি সারফেস জিনিসটা কি? ফ্রি সারফেস হচ্ছে যে, আমি বারবার ফ্রি সারফেস বলতেছি, ফ্রি সারফেস হচ্ছে ইটস এ সারফেস উইথ কনস্ট্যান্ট নর্মাল স্ট্রেস। ফ্রি সারফেসে কোনো শিয়ার স্ট্রেস নাই। ওকে, ইটস এ সারফেস উইথ কনস্ট্যান্ট নর্মাল স্ট্রেস, উইথ এ কনস্ট্যান্ট নর্মাল স্ট্রেস, দ্যাট মিনস প্রেশার আর কি অ্যাকচুয়ালি। আর এখানে কোনো জিরো শিয়ার স্ট্রেস, অর্থাৎ তার টেনজেন্সিয়াল বরাবর কোনো কিছু নাই। তো এই যে ইনওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স পাচ্ছে, এটার নাম হচ্ছে অ্যাসিমেট্রিক ফোর্স। ওয়েল, এই জায়গায় আমি নাম দিছি সিমেট্রিক্যাল পুল ফোর্স, এই জায়গায় আমি নাম দিছি অ্যাসিমেট্রিক পুল ফোর্স। আশা করি সারফেস টেনশন বোঝা গেছে। সারফেস টেনশনের যে প্রপার্টি অফ এ লিকুইড দ্যাট কজেস ইটস সারফেস টু বিহেভ লাইক এ স্ট্রেচড মেমব্রেন, ইটস অ্যারাইজেস ডিউ টু কোহেসিভ ফোর্স বিটুইন লিকুইড মলিকিউলস। ওকে, মানে লিকুইড মনে কাজ করে যে একটা ইনওয়ার্ড ডিরেকশন একটা ফোর্স কাজ করে, যে ফোর্সটার কারণে আমরা বলতে পারি যে সারফেসটা একটা স্কিন লাইক ইফেক্ট থাকে এবং সারফেসের এরিয়া কমাই দেয়। দ্যাট মিনস কি, আমি যদি এখানে একটা ইনওয়ার্ড একটা ডিরেকশনে চলে আসে, তার মানে কি তার সারফেসের এরিয়াটা কমে যাচ্ছে না, এখান থেকে এরকম একটা এরিয়া কমে যাচ্ছে না, এই জিনিসটাই হচ্ছে যে আমার সারফেস টেনশন। তো ভাই তোমরা সারফেস টেনশন আরো ভালো বোঝো, তোমরা ইন্টারে খুব ভালো পড়ছো, আমি যতটুকু আমার জ্ঞান ছিল ভাই ততটুকু পড়াইছি। এখন আসো সারফেস টেনশন সম্পর্কে একটু বিস্তারিত জানাশোনা করি। লাইক আমার হচ্ছে সারফেস টেনশনকে আমি সারফেস টেনশনকে এটার চিহ্নটার নাম ভুলে গেছি। সারফেস টেনশনকে আমি এটা দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে যে আমার ফোর্স ডিভাইডেড বাই লেন্থ, ফোর্স ডিভাইডেড বাই লেন্থ, অর্থাৎ নিউটন পার মিটার হচ্ছে যে আমার ইউনিট। ওকে, সো ধরো আমার সারফেস ছিল এরকম, আমি যদি উপরে একটা মানে উপরের জিনিসটা জাস্ট টপ ভিউটা দেখি, একটা ইয়ার একটা টপ ভিউ যদি দেখি, আমার ওয়াটারটা এরকম আছে না একটা সার্কেলের মতো। তো সারফেস টেনশনের ফলে তার, আমার ধরো এই জিনিসটা এরকম ছিল, এটা হচ্ছে আমার 1 নাম্বার পজিশন, সারফেস টেনশনের ফলে 2 নাম্বার পজিশনে সে চলে আসছে। তার মানে কি, তার যে চেঞ্জ আসছে, এই যে চেঞ্জটা আসছে, এই যে চেঞ্জটা আসছে, এই চেঞ্জটা হচ্ছে যে আমার কি একটা চেঞ্জ আসছে পসিবল, মানে আমার যে ডিসপ্লেসমেন্ট হয়েছে বাউন্ডারি লেয়ার, আচ্ছা জোরো বাউন্ডারি লেয়ার, এই যে পসিবল বাউন্ডারি লেয়ার, যে এইটা হচ্ছে আমার পসিবল বাউন্ডারি লেয়ার ডিসপ্লেসমেন্ট, বাউন্ডারি লেয়ার ডিসপ্লেসমেন্ট কতটুকু, ধরো আমি ডেল এল নিলাম, ডেল এল, ঠিক আছে। তো এই ডেল এল পরিমাণ ডিসপ্লেসমেন্ট করতে যে ওয়ার্ক ডান হয়েছে, এটাই কি আমার সারফেস করছে না ভাইয়া? তাহলে পসিবল বাউন্ডারি লেয়ার ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান ইন contracting the free surface. Okay, in contracting the free surface. Well, গেল, এই যে ওয়ার্ক ডান হইল সারফেসটাকে সরাইতে, যে শক্তির মাধ্যমে হইছে, এটাই হচ্ছে আমার সারফেস এনার্জি, যে হইছে। তো এখন আসো, এই যে সারফেস টেনশন আর সারফেস এনার্জির মধ্যে একটা ইয়ে দেখি। এখন আমার এই লেন্থ
এই লেন্থ ধরলাম, ধরো সারফেস টেনশন ইজ ইকুয়াল টু এফ বাই এল, তাই তো? এখন আমি উপরে নিচরে ডেল এল দ্বারা গুণ করে দিলাম, কোনো সমস্যা আছে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন দেখো, এখন এখন দেখো এটার ইউনিট কি হয়ে গেছে, নিউটন ইন্টু মিটার, আর নিচে মিটার ইন্টু মিটার, অর্থাৎ মিটার স্কোয়ার। তো নিউটন মিটার বা মিটার স্কোয়ার, দ্যাট মিনস উপরেরটা নিউটন ইন্টু মিটার মানে হচ্ছে জুল, আর মিটার স্কোয়ার মানে হচ্ছে মিটার স্কোয়ার। তাইলে এই যে এটা এককটা কি, এককটা হচ্ছে যে আমার জুল, কি শক্তির একক, পার ইউনিট এরিয়ায় কত শক্তি লাগছে, দ্যাট মিনস আমার সারফেস টেনশন ইজ ইকুয়াল টু সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারলে এবার আমরা কিছু প্রমাণে যাই। ওয়াটারের একটা ড্রপলেট আছে, ওয়াটারের ড্রপলেট, এটা হচ্ছে আমার ড্রপলেট। এখন আমি বললাম সারফেস টেনশন হয়েছে, সারফেস টেনশন হওয়ার পরে ড্রপলেটটা এরকম হয়েছে, সারফেস টেনশনটা হচ্ছে, ধরো এই জিনিসটা আর একটু ছোট হবে আর কি, রাউন্ড হবে। আচ্ছা, সারফেস টেনশন হয়েছে, এটা হচ্ছে আমার সারফেস টেনশন হওয়ার পরে অবস্থা। আর এই বরাবর আমার কিছু প্রেশার কাজ করতেছে, তাই না? প্রেশার সি হচ্ছে যে ক্রস সেকশনাল প্রেশার ফোর্স। ওকে, তাহলে ফার্স্টে যে জিনিসটা আসবে আমার নেট ফোর্স অ্যাপ্লাইড অন দ্য সারফেস উইথ রেসপেক্ট টু সারফেস টেনশন। এই পজিশনে আমার সারফেস টেনশন থাকবে, সারফেস টেনশন একটা কাজ করতেছে, আমার একটা প্রেশার ফোর্স কাজ করতেছে, ঠিক আছে? দুইটা জিনিস কাজ করতেছে। তাহলে এক নম্বরে আমি লিখবো যে নেট ফোর্স অ্যাপ্লাইড on the surface with respect to surface tension is equal to আমার সারফেস টেনশন যতটুকু হয়েছে, মানে ফোর্স যেহেতু বলছে এফ ইজ ইকুয়াল টু এফ বাই এল ইজ ইকুয়াল টু, এটা জানি, তাহলে এফ ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু এল। তো এল কতটুকু, এল হবে আমার সার্কামফারেন্স, অর্থাৎ পরিধি বরাবর সার্কামফারেন্স হবে না? তো সার্কামফারেন্স ইজ ইকুয়াল টু পাই ইন্টু ডি, অর্থাৎ পাই ইন্টু ডি, দ্যাট মিনস ডি হচ্ছে আমার ডায়ামিটার। ওকে, দ্যাট ইজ আওয়ার নাম্বার ওয়ান, ইকুয়েশন নাম্বার ওয়ান। তাইলে এগেন আমি তো, আমার একটা প্রেশার ফোর্স কাজ করতেছে একটা ক্রস সেকশনাল এরিয়া বরাবর। আচ্ছা, প্রেশার ফোর্স সবসময় ক্রস সেকশনাল এরিয়া বরাবর কাজ করবে। তো ক্রস সেকশনাল এরিয়া তে আমার একটা ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে প্রেশার ডিউ টু দ্য ফোর্স, সরি, নেট ফোর্স অন দ্য সারফেস, net force on the surface due to the pressure is equal to P into pi by 4 d square, অর্থাৎ এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। ওকে, তাইলে অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা কি লিখতে পারি? অ্যাট ইকুইলিব্রিয়াম pi by 4 d square, d চলে গেল, পাই 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 ক্যান্সেল,
তাহলে পি ইজ ইকুয়াল টু সরি সিগমা ইজ ইকুয়াল টু সিগমা ইজ ইকুয়াল টু পি ইন্টু ডি বাই 4 অর্থাৎ পি ইজ ইকুয়াল টু 4 সিগমা ডিভাইডেড বাই ডি। অর্থাৎ ওয়াটারের ক্ষেত্রে এই সারফেস টেনশনের ক্ষেত্রে প্রেশার হচ্ছে যে এটা, সেটা হচ্ছে যে আমার ওয়াটার বাবল কেসের ক্ষেত্রে এরকম হয়। ওয়াটার বাবল কেসের ক্ষেত্রে আর সোপ বাবল এর ক্ষেত্রে জাস্ট হচ্ছে যে আমার মনে হয় দাঁড়াও জাস্ট দুটা ডাবল লেয়ার থাকে এভাবে। হ্যাঁ আমি বলতেছি, আমি যদি এখানে 2 দ্বারা গুণ করি 4 2 8, হ্যাঁ ঠিক আছে। তাহলে সারকামফারেন্সেস হচ্ছে দুইটা ডাবল লেয়ার থাকে সোপ বাবলের ক্ষেত্রে। সোপ বাবলের ক্ষেত্রে আমার দুইটা ডাবল লেয়ার থাকে, জাস্ট ডাবল লেয়ার। সেই ক্ষেত্রে আমার এই যে হচ্ছে যে নেট ফোর্স ডিউ টু দ্য সারফেস টেনশন 2 ইন্টু পাই ডি, আর ফোর্স সেম থাকবে প্রেশার ফোর্স পি ইন্টু পাই বাই 4 ডি স্কোয়ার। তার মানে তুমি যদি এটা দুটো ইকুয়াল ধরো ইকুয়াল 2 পাই ডি, তো ডি ডি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পি ডি ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 2 সিগমা। তাহলে পি ইজ ইকুয়াল টু 4 দুগুণে 8 বাই 4 বাই ডি, তাই তো ডায়ামিটার আর কি। তো এই ছিল আমার সারফেস টেনশন। সারফেস টেনশনের জিনিসগুলো আসলে অনেক ইজি, সমস্যা নেই। এবার আসো যে সারফেস টেনশনের মধ্যে তো ধরো সারফেস টেনশনের মধ্যে দুইটা ফোর্স কাজ করে। এখন আমরা শিখবো হচ্ছে যে অ্যাডহেসিভ ফোর্স এবং কোহেসিভ ফোর্স কি। অ্যাডহেসিভ ফোর্স অ্যান্ড কোহেসিভ ফোর্স একটা খুবই ভাইটাল একটা জিনিস ফ্লুইড মেকানিক্সে। তো এই জিনিসগুলো না পড়লে আমরা হচ্ছে যে পরবর্তীতে 4th ইয়ারে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং কোর্স করব, দেন আরও অনেক কোর্স আছে ওয়াটার হাবি যাবি। সো এইসব কোর্সগুলোতে একটু পেন খাবা জিনিসগুলো, সো এই কারণে আমি একটু বুঝাচ্ছি। ধরো অ্যাডহেসিভ ফোর্স অ্যান্ড কোহেসিভ ফোর্স এটা কেন আঁকতেছি। আচ্ছা, অ্যাডহেশন অ্যাডহেসিভ ফোর্স অ্যান্ড কোহেসিভ ফোর্স। আচ্ছা, এটা আঁকার কারণ হচ্ছে যে আমি একটু বুঝাইতে চাইতেছিলাম বাই সাবকনসিয়াস মাইন্ড। ওকে, কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্স। আচ্ছা, কোহেসিভ ফোর্সটা আগে বলি। কোহেসিভ ফোর্স ইজ দ্য ফোর্স অ্যাক্টিং বিটুইন সেম molecules of the medium, of the same medium. Okay, acting between same molecules of same medium, molecules of same medium. আর অ্যাডহেসিভ ফোর্সটা কি? অ্যাডহেসিভ ফোর্স অ্যাক্টিং বিটুইন টু সারফেস। ওকে, আচ্ছা, তো এইটা আঁকার কারণ হচ্ছে যে লিকুইডের মধ্যে যে ফোর্সটা আছে সেই ফোর্সটা কি আমার কোহেসিভ ফোর্স, আর লিকুইড এবং এই সলিডের মধ্যে যে ফোর্সটা আছে সেটা হচ্ছে আমার অ্যাডহেসিভ ফোর্স অর্থাৎ অ্যাডেশন। ওকে, এই কারণে আমি এই জিনিসটা আঁকছিলাম। তো বুঝাইতে পারতেছি, তাইলে লেখা দিই অ্যাডেশন। যারা আমার ক্লাস একটু মনোযোগ দিয়ে করে তাদের জন্য লেখা দিচ্ছি, এডিশন ইজ এ ফোর্স। আমার যদিও হাতের লেখা খুবই বাজে হচ্ছে, আমার রিপ্রেজেন্টেশন খুবই খারাপ হচ্ছে, বাট আই এম সরি, আমি ভালো করে ক্লাস নিতে পারতেছি না। আমার আসলে ধৈর্য অনেক কমে গেছে লাইফে। লাইফে ধৈর্য কমে গেলে আসলে অনেক কিছুই করা টাফ। তো আগের মতো আর ধৈর্য নাই, বয়স হয়ে গেছে ভাই, সরি। অ্যাডিশন ইজ এ ফোর্স অ্যাক্টিং বিটুইন টু সারফেস, আর কোহেসিভ ফোর্সটা কি? অ্যাক্টিং বিটুইন মলিকুলস অফ সেম মিডিয়াম। আচ্ছা, তো এগুলা কেন শিখাইছি? শিখাইছি একটা কারণ আছে, শিখাইছি একটা কারণ আছে। আমরা এখন দুইটা লিকুইডের দেখবো, একটা হচ্ছে ওয়েটিং লিকুইড আর একটা হচ্ছে যে নন ওয়েটিং লিকুইডস। নন ওয়েটিং লিকুইডস
ওয়েটিং লিকুইডস অর নন ওয়েটিং লিকুইডস। আচ্ছা, একটা ফ্লুইড একটা কিছুরে ভিজাবে নাকি ভিজাবে না, সোজা বাংলা কথায় এটা হচ্ছে যে আমি এখন পড়বো। এই জিনিসটা ডিপেন্ড করে কোহেসিভ ফোর্স অ্যান্ড অ্যাডহেসিভ ফোর্সের মধ্যে। ঠিক আছে, কেস 1 অ্যান্ড কেস 2। কেস 1 কি? কেস 1 হচ্ছে আমার অ্যাডেশন ফোর্স যদি কোহেশন ফোর্সের চেয়ে বড় হয়, আর কেস 2 হচ্ছে আমার কোহেশন ফোর্স যদি অ্যাডেশন ফোর্সের চেয়ে বড় হয়। আসো জিনিসগুলো একটু দেখি। আচ্ছা, অ্যাডেশন ফোর্স যদি বেশি হয় তার মানে কি কোহেশন ফোর্সের চেয়ে বেশি, তাইলে কোহেশন ফোর্স কম আছে, তাহলে লিকুইডের মধ্যে জিনিসটা একটু কম লাইগা থাকবে। জিনিসটা কি অ্যাডেশন ফোর্সের দিকে যেহেতু বেশি, অ্যাডেশন ফোর্স বেশি মানে হচ্ছে যে ডিফারেন্ট মলিকুলের মধ্যে ফোর্স, তার মানে তাদের মধ্যে একটা বেশি একটা জিনিস কাজ করবে, তার মানে লিকুইডটা কি হবে সলিডের দিকে যাবে, সলিডটাকে ভিজাবে, তার মানে হচ্ছে লিকুইড উইল ওয়েট দ্য সলিড বাউন্ডারি, will wait the solid boundary. That means our waiting liquid okay, that means our water liquid system এর জন্য আমি যদি বলি আমার একটা এক্সাম্পল ওয়াটার লিকুইড সিস্টেম, লিকুইড হিসেবে আমি ওয়াটার নিলাম। ওকে, তো এই ধরনের এবার এটা তো আর বোঝানো লাগতেছে না যে কোহেশন ফোর্স যদি বেশি হয় অ্যাডেশন ফোর্সের থেকে তাহলে ওইটা ভিজাবে না। তাহলে মার্কারি গ্লাস যে আছে, মার্কারি গ্লাস সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে এটার এক্সাম্পল। আর তাহলে আমার এটা কি নন ওয়েটিং লিকুইড, নন ইকুয়েটিং লিকুইড। দেখো গ্লাসের মধ্যে মার্কারি ঢালো, দেখো ভিজাবে না। সো কারণ হচ্ছে যে এটা নন ওয়েটিং লিকুইডের একটা ইন্টারফেস। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা আরেকটা জিনিস দিয়ে বোঝা যায়, সেই জিনিসটা হচ্ছে যে একটা জিনিস দিয়ে বোঝা যায় একটা সিস্টেম কি ওয়েটিং লিকুইড নাকি নন ওয়েটিং লিকুইড। সেই জিনিসটা হচ্ছে যে আমার নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাটাক, অ্যাঙ্গেল অফ অ্যাটাক। ওকে, তো সিস্টেমের যদি আমার অ্যাঙ্গেল অফ অ্যাটাক বলি, অ্যাঙ্গেল অফ অ্যাটাক এই জিনিসটা হচ্ছে এটা, অর্থাৎ যে সারফেসটা আছে সেই সারফেসের সাথে যে কোণটা করে সেই জিনিসটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ অ্যাটাক, অ্যাঙ্গেল অফ অ্যাটাক থিটা। এই থিটা যদি 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, অর 90 ডিগ্রি মানে হচ্ছে π/2, তাহলে অ্যাডহেসিভ ফোর্স তোমার কোহেসিভ ফোর্সের চেয়ে বেশি, কোহেসিভ ফোর্সের চেয়ে বেশি, দ্যাট মিনস আমার এই জিনিসটা হচ্ছে ওয়েটিং লিকুইড, ওয়েটিং লিকুইড। সিমিলারলি এখানে যদি দেখো এটা হচ্ছে যে আমার যে ফ্লুইডটা আছে এই ফ্লুইডে আমার অ্যাঙ্গেল অফ অ্যাটাক থিটা 90 ডিগ্রির চেয়ে বড়, দ্যাট মিনস আমার কোহেসিভ ফোর্স অ্যাডহেসিভ ফোর্সের চেয়ে বড়, তার মানে আমার এই জিনিসটা হচ্ছে যে নন ওয়েটিং লিকুইড। তো এই ছিল সারফেস টেনশন সম্পর্কে আলোচনা। তো আশা করি সারফেস টেনশন সম্পর্কে আলোচনা বুঝতে পারছি যে ওয়েটিং লিকুইড, নন ওয়েটিং লিকুইড এবং সারফেস টেনশনের যে ব্যাপার স্যাপার আছে, ওয়াটার বাবল হইলে কি হয়, সুপ বাবল হইলে কি হয়।